বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আপসীন সিপাহসালার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ সহ যুবকদের প্রত্যাশা শীর্ষক আমি একটা কথাই শুধু বলবো। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার প্রত্যাশা কি, আমি এক কথাই বলবো যে আমি শরিয়া ভিত্তিক বাংলাদেশ চাই। আমার আর কোনো প্রত্যাশা নাই, কারণ এখানে যতগুলো দাবি পেশ করা হয়েছে সব দাবি সমাধান যদি আমরা চাই একটাই লাগবে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নিতে হবে। ইসলামকে নেওয়া ছাড়া আপনি অর্থনীতির সেক্টর বলেন, আমাদের মহিমিন পাটোয়ারি ভাই যে দাবিগুলো দিয়েছেন বা ইসলামী যুব আন্দোলন যে মৌলিক যতগুলো দাবি দিয়েছে এগুলো বাস্তবায়নের জন্য একটাই পথ, সেটা হলো বাংলাদেশে শরিয়া ভিত্তিক সমাজ, শরিয়া ভিত্তিক রাষ্ট্র। এজন্য মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ বাংলাদেশের ইসলামী রাজনীতির অন্যতম প্রতিকৃত ব্যক্তিত্ব। আমি জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে বলছি না এই কথা, আমি বাংলাদেশের একজন তরুণ আলেম এবং তরুণ আলেমদের প্রতিনিধি হিসাবে ওনার কাছে আমাদের তরুণদের প্রাণের দাবি হলো যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে, ইসলামপন্থার মানে যারা ইসলামকে লালন করে, তারা শুধু ইসলামী দল করে ব্যাপারটা এমন না, যারা অন্য দলও করতে পারে কিন্তু যারা বা কোনো এই প্রচলিত সিস্টেমের রাজনীতির সাথে জড়িত নাও হতে পারে, যারা ইসলামকে লালন করে, ইসলামকে ধারণ করে, ইসলামকে ভালোবাসে, এই বাংলাদেশের সব যুবকদের শুধু না, সব আলেমদের, দেশপ্রেমিক সব মানুষের প্রাণের দাবি হলো ইসলামপন্থীদের একটি টেকসই রাজনৈতিক ঐক্য। এবং এই ঐক্য করার জন্য আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন তাদের ভিতর একজন হলেন মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। আমার এই কথা বলেই আমি শেষ করছি যে আমরা চাই একটা ঐক্য, একটা রাজনৈতিক ঐক্য বাংলাদেশের শরিয়া প্রতিষ্ঠা করার জন্য। এটা করার জন্য আপনারা যেভাবে যেখানে আমাদেরকে কাজ করার কথা বলবেন আমরা কাজ করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। আগামী বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক আজকের এই গোলটেবিল বৈঠকে এই পর্যায়ে আলোচনা পেশ করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক যুবনেতা নাদিম হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজিত আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক যে আলোচনা সভা, সেখানকার সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি শায়েখ উপস্থিত আছেন এখানে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মঞ্জুর মুর্শিদ মামুন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর ভাইয়ের পক্ষ থেকে। আমি নাদিম হাসান, আপনাদের আজকে এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং 28 দফা যে দাবি এখানে উত্থাপন করা হয়েছে তার মধ্যে বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য যুব সমাজের যে প্রত্যাশা থাকতে পারে সেই সকল প্রত্যাশা এখানে উপস্থাপন করা হয়েছে বলে আমি নিজে দেখতে পেয়েছি। আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমি রাজনীতির সঙ্গে দীর্ঘ 6 বছর ধরেই জড়িত আছি এবং যুব অধিকার পরিষদের দায়িত্ব পালন করছি বিগত 3 বছর যাবত। অতএব এখানে যে আলোচনাগুলো তুলে আনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমার কিছু আলোচনা থাকবে। সেটি হলো 1 নম্বর দফাতে যে বিষয়টি তুলে আনা হয়েছে যে সংবিধান কমিশন গঠনের মাধ্যমে সংবিধানের খসড়া তৈরি করে গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে। এই বিষয়টিতে যদি আমরা খেয়াল করি তাহলে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না যে আমাদের যে সংবিধানটি ছিল, যেই সংবিধান একজন হাসিনা তৈরি করেছে, যেই সংবিধান একজন ফ্যাসিস্ট তৈরি করেছে, যেই সংবিধান একজন স্বৈরাচার তৈরি করেছে, সেই সংবিধান এখনো পর্যন্ত বলবৎ আছে, থাকলে কতটুকু আছে এবং না থাকলে সেটি কি উপায় নাই আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। তার মানে এখনো পর্যন্ত যদি সংবিধান বলবৎ থেকে থাকে তাহলে সেই সংবিধানের আলোকে যদি বর্তমান সরকার পরিচালিত হয়ে থাকে তাহলে বর্তমান সংবিধানের আলোকে যে সরকারটি পরিচালিত হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি কি একজন হাসিনার সুবিধা ভোগ করছেন বা সেই সংবিধান কি তাকে একজন হাসিনার মর্যাদা দিচ্ছে? এটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে বড় একটি প্রশ্ন হয়ে আছে। এবং সংবিধান যে এখানে পুনর্গঠন করবার কথা যেটি বলা হয়েছে সেটি আমরা কি প্রক্রিয়ায় করতে পারি? তাহলে কি আমরা একটা গণপরিষদের দিকে আগাবো? একটি গণপরিষদের মাধ্যমে আমরা 300 যদি আসন হয়ে থাকে তাহলে আমরা 300 জন গণপরিষদ সদস্য নির্বাচনের মাধ্যমে তাদের মাধ্যমে আমরা একটি সংবিধান প্রণয়ন করা এবং সেই সংবিধানকে গণভোটের মাধ্যমে
জনগণের কাছে পৌঁছে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতে আমরা সেই সংবিধান প্রণয়ন করতে পারি কিনা সে আলোচনা আমাদের সামনে করতে হবে এবং সেই প্রশ্নগুলো আমাদের সামনে রাখতে হবে বলে আমি নিজে মনে করি। তার কারণ যেই সংবিধান এখনো যদি বলবৎ থেকে থাকে, আমার প্রশ্ন ওখানে যে এখনো যদি বলবৎ থেকে থাকে, তাহলে এই সংবিধানে আইনের শাসনের কথা বলা ছিল, মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্যের কথা বলা ছিল, স্বাধীনতা এবং সুবিচারের কথা বলা ছিল। কিন্তু আমরা দেখেছি এই প্রত্যেকটি বিষয় কিভাবে ভূমিষ্ঠিত হয়েছে এবং জনগণের কাছ থেকে কতটা নির্মমতার সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে, তাদের জীবন যেভাবে কেড়ে নেওয়া হয়েছে ঠিক একইভাবে। অতএব এই প্রশ্নগুলো কিন্তু এখনো আমাদের থেকেই যায় এবং আমার মনে হয় যে এখনই সময় আমরা এই সরকারকে সেই প্রশ্নগুলো করব যে আমাদের সংবিধান এখনো বলবৎ আছে কিনা, থাকলে সেটি কি উপায়ে আছে, এবং সেই সংবিধানের আলোকে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসে থাকেন তাহলে আপনারা সেটি কিভাবে পারেন এবং আপনারা কি ধরনের ক্ষমতা উপভোগ করছেন, সে উত্তরগুলো আপনাদের দেওয়ার সময় এসেছে। তারপরে এখানে যে ধারাগুলো তোলা হয়েছে আমি সবগুলো ধারার সঙ্গেই মোটামুটি একমত পোষণ করছি। এখানে যুব ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান যে উপদেষ্টা আছেন আসিফ আহমেদ, তার সঙ্গে আমি যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম এবং কিছুটা কথাও হয়েছিল। যেহেতু সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই যদি বলি বা সংগঠনের ছোট ভাই বলি, তো সেই জায়গা থেকে আমি বা আমরা তাদের কাছে প্রশ্ন রাখবার চেষ্টা করেছি যে যুব সংগঠনগুলোকে নিয়ে এখনো কেন বসা হচ্ছে না। এই যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের সুফল আমরা সবাই ভোগ করছি এবং যে গণ অভ্যুত্থানের সুফল এই সরকার, সেই গণ অভ্যুত্থানে কিন্তু এই ছাত্রদের সঙ্গে তরুণদের সমান তালে যে অবদান ছিল, যে আত্মত্যাগ ছিল, তাহলে সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারটির মাধ্যমে যুব যে তরুণদের সংগঠন রয়েছে, তাদের যে দেশ ভাবনা রয়েছে, সেই দেশ ভাবনা সম্পর্কিত তাদের যে আলোচনা, অবশ্যই সেটি এই যুব মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি শুনতে বাধ্য এবং সেটা তার শোনা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তিনি এখনো সেটি করেননি, অতএব যত দ্রুত সম্ভব সেটি তিনি করবেন বলে আমি আশা করি। এখানে যে আরেকটি বিষয় রাখা হয়েছে সেটি হলো পুলিশ পরিচালনার জন্য যে আইনটি, আমরা যদি খেয়াল করি সেই পুলিশ পরিচালনার জন্য যে আইনটি সেটি 1861 সালে প্রণয়ন করা হয়েছিল এবং 1861 সালের যে প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি সেটি ছিল ব্রিটিশদের একটি শাসন ব্যবস্থা। তারা পুলিশকে তৈরি করেছিল তাদের যে আধিপত্য, তাদের যে ক্ষমতা, তাদের যে শোষণ নিপীড়ন সেটি জাহির রাখবার জন্য। সেই আইনে যখন আমার দেশের পুলিশ চলে, স্বাধীন বাংলাদেশের পুলিশ চলে, সে মূলত সরকারের পক্ষ হয়ে, ক্ষমতার পক্ষ হয়ে জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে জনগণকে নিবৃত করবে, জনগণকে সেই সরকারের শাসন মেনে নিতে বাধ্য করবে। এটি তো পুলিশের আইন, এই আইনেই তো পুলিশ চলে। অতএব এখানে তো পুলিশের দোষ না, আমরা সেই আইনে পুলিশকে চালাচ্ছি। অতএব সেই আইন কত দ্রুত পরিবর্তন করা সম্ভব এবং সেটি জনগণের পক্ষ হয়ে একজন পুলিশ বা এই পুলিশ বাহিনী জনগণের পক্ষ হয়ে জনগণের অধিকার রক্ষা করবে তেমন আইন তৈরি করেই এই পুলিশ বাহিনীকে নতুন করে বিনির্মাণ করতে হবে বলে আমি নিজে বিশ্বাস করছি। এখানে আমি আর আলোচনা দীর্ঘ করব না, তার কারণ এখানে সকল বিষয় উঠে এসেছে এবং সময় যেহেতু সংক্ষেপ, আমি আরেকটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করবো এবং এখানে যেহেতু গণমাধ্যমের বন্ধুরা আছেন অতএব এই বিষয়টি আমি একটু করবো। সেটি হলো, আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি, এটি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র সচেতনতার জন্য বিষয়টি বলছি। সেটি হলো একে আজাদ সাহেবের সমকাল পত্রিকা, ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান সময়ে আমরা যদি খেয়াল করি, তিনি প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে এই স্বৈরাচার সরকারকে, ফ্যাসিবাদ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে গেছেন এবং সমর্থন জানিয়ে গিয়েছেন। কিন্তু বিগত 10 দিনে যদি আপনারা সেই সমকাল পত্রিকার রাজনৈতিক বিভাগের 10টি কলাম পড়েন তাহলে দেখবেন এই 10টি বিএনপি স্তুতি স্তাবক গেয়ে লেখা হয়েছে। তার মানে এখনই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে সামনে কারা ক্ষমতায় আসবে, সম্ভাব্য সেই দলগুলোকে বা সম্ভাব্য সেই দলকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসবে বা আমি নিজের মানে পত্রিকাগুলো তাদের আয়ত্তে চলে যাবে। এই যে স্তুতি স্তাবক গাওয়া, এই জায়গা থেকে মিডিয়াগুলোকে বেরিয়ে আসতে হবে। মিডিয়াগুলোর এই ধরনের আচরণ আমাদেরকে ফ্যাসিবাদের শিকল পড়তে বাধ্য করেছিল। আমরা আগামীতে এ ধরনের আর কোনো আচরণ মিডিয়ার কাছে আশা করি না। ধন্যবাদ জানাচ্ছি সবাই।